দুগালে পরপর ৪টি থাপ্পড় খাওয়ার পর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়া। রাগে অপমানে চোখ দিয়ে টুপটাপ নোনা জল গড়িয়ে পড়ছে। খানিকটা দূরে চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। বান্ধবী বিয়ে খেতে এসেছিল অয়ন আর ছোঁয়া। রোশনাই, অয়ন, ছোঁয়া, তানভীর, ৪ বন্ধু। বন্ধু বললে ভুল হবে, এরা হলো একে অপরের প্রাণ। আজ রোশনাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল আব্রাহাম চৌধুরীর সাথে। পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা হয় আব্রাহামের সাথে। বেশ ধুমধাম করেই তাদের বিয়ের আয়োজন করা হয়। একমাত্র মেয়ের বিয়ে কোনরূপ ত্রুটি রাখেনি রোশনাইয়ের মা। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ছোঁয়া। চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। তার সামনে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে আব্রাহাম। রাগে তার পুরো শরীর কাঁপছে, লাল টকটকে চোখ দিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। দাঁত কটমট করতে করতে ছোঁয়ার দিকে তাকিয়ে সে বলল, তোমার সাহস কি করে হয় আব্রাহাম চৌধুরীর হবু বউকে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে সাহায্য করার? ছোঁয়া নিশ্চুপ। ছোঁয়া নীরবতা মুহূর্তেই রাগ বাড়িয়ে দিল আব্রাহাম। আব্রাহাম আবার হাত উঠিয়ে ছোঁয়া চড় মারার আগে অয়ন এসে সে হাত ধরে ফেলল এবং চেঁচিয়ে বলল, আর একবার ছোঁয়ার গায়ে হাত দিলে ব্যাপারটা একদম ভালো হবে না মিস্টার আব্রাহাম চৌধুরী। আব্রাহাম এখন দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়ো বলছি। না, ছাড়বো না। অনেকক্ষণ ধরে দেখছি আপনি ছোঁয়ার গায়ে হাত দিচ্ছেন। এতক্ষণ কিছু বলিনি দেখে যে এখনো বলবো না, তার তো কোনো মানে নেই। আপনি কোন সাহসে ছোঁয়ার গায়ে হাত দেন? এ বেয়াদব মেয়েটার জন্য আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। দুটো পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাচ্ছে, আর তুমি বলছো কোন সাহসে ওর গায়ে হাত তুলছি? হ্যাঁ, বলছি। কোন সাহসে আপনি গায়ে হাত তুলেছেন? আপনার বিয়ের আগে খোঁজ করা উচিত ছিল যাকে আপনি বিয়ে করছেন তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা, সে অন্য কাউকে ভালোবাসে কিনা, জোর করে তাকে আপনার সাথে বিয়ে দেওয়া হচ্ছে কিনা নিয়েছেন খোঁজ? নেননি তো। তাহলে এখন ছোঁয়ার দোষ কেন দিচ্ছেন? কি বলতে চাচ্ছ তুমি? অয়ন আব্রাহামের হাত ছেড়ে দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলে, তেমন কিছু বলতে চাচ্ছি না। রোশনাই একজনকে ভালোবাসতো। খোঁজ নেওয়া উচিত ছিল যে সে অন্য কাউকে চায় কিনা। অয়ন কথাটি বলে ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়া মাথা নিচু করে এখনো কুপিয়ে যাচ্ছে। অয়ন আলতো হাতে ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, কাঁদছিস কেন পাগলি? একদম কাঁদবি না। এখানে তোর কোনো দোষ নেই। তুই কোনো ভুল কাজ করিসনি, তাহলে তুই কেন কাঁদবি? ছোঁয়া কাঁপা কাঁপা গলায় বলল, আমি রোশনাইয়ের চোখে পানি দেখতে পারছিলাম না রে অয়ন। আমি জানি। আব্রাহাম অয়ন আর ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। তার রাগ এখনো কমেনি, বরং আরো ৩ গুণ বেড়ে গেছে অয়নের কথা শুনে। পুরো বিয়ে বাড়িটা এখন পুরো থমথমে। আব্রাহামের বাবা আমজাদ চৌধুরী ছেলের কাঁধে হাত রেখে আশ্বস্ত দিয়ে বললেন, বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন ওকে মারলেই তো আর রোশনাই ফিরে আসবে না। নিজের রাগ নিয়ন্ত্রণ করো বাবা। আব্রাহাম বাবার দিকে একবার তাকিয়ে আবারও ছোঁয়ার দিকে তাকালো। ছোঁয়ার গালে থাপ্পড়ের দাগগুলো লাল হয়ে গেছে। মেয়েটা ভয় থরথর করে কাঁপছে এখনো। তার দিকে দৃষ্টি নিবন্ধন করেই বলল, তুমি কিভাবে আমাকে শান্ত হতে বলছো বাবা? আমাদের রেপুটেশনটা এই মেয়ের জন্য নষ্ট হলো। আমজাদ চৌধুরী বললেন, এখানে ওর কোনো দোষ নেই। আমাদের উচিত ছিল রোশনাইকে জিজ্ঞেস করার যে তার এই বিয়েতে মত আছে কিনা। আব্রাহাম আর কিছু বলল না। অয়ন ছোঁয়াকে বিভিন্ন ভাবে বোঝাচ্ছে। মেয়েটি ভয়ে কুঁকড়ে গিয়েছে একদম। ছোঁয়ার অবস্থা দেখে রোশনাইয়ের আম্মু এগিয়ে আসলেন। যত্ন করে ছোঁয়াকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদছিস কেন বোকা মেয়ে? এখানে তোর কোনো দোষ নেই। আমাদেরই ভুল। একদম কাঁদিস না। দেখ, তোকে আর কেউ কিছু বলবে না, আমি আছি তো। চুপ, আর কাঁদে না, চুপ। ছোঁয়া রোশনাইয়ের মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। আব্রাহাম রক্তিম চোখে সবটা দেখে গেল, তবে আর কিছু বলল না। রোশনাইয়ের মা আব্রাহামের দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সবকিছুর জন্য। তবে ছোঁয়ার গায়ে হাত তুলে তুমি কাজটা একদম ঠিক করনি। এখানে ওর কোনো দোষই আমি দেখছি না। আব্রাহাম এক পলক ছোঁয়ার দিকে তাকালো, অতঃপর চুপ হয়ে গেল। নিজের রাগ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। অয়ন খেয়াল করে দেখলো ছোঁয়া নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে। অয়ন তাড়াতাড়ি ছোঁয়াকে কোলে তুলে নিল এবং সবার উদ্দেশ্যে বলল, আমি ছোঁয়াকে নিয়ে যাচ্ছি। বলে হনহনিয়ে বেরিয়ে গেল ছোঁয়াকে নিয়ে। আব্রাহাম হাত মুষ্টিবদ্ধ করে অয়নের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তোমাদের ৩ জনকে আমি দেখে নেব। তোমাদের জন্য আব্রাহাম চৌধুরীকে নিয়ে সবাই হাসাহাসি করছে। এর বদলা আমি নিয়েই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ, মিস ছোঁয়া অ্যান্ড মিস্টার অয়ন। চোখ বন্ধ করে বালিশের সাথে হেলান দিয়ে বসে আছে ছোঁয়া। তার পাশেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে অয়ন। ছোঁয়ার মুখটা শুকিয়ে কাঠ হয়ে আছে। অয়ন বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো ছোঁয়াকে। অতঃপর হতাশার সুরে বলল, তুই এতটা ভীতু কেন রে ছোঁয়া? কিছু হলে ভয় তোর কাঁপাকাঁপি শুরু হয়ে যায় কেন, বলতে পারিস? কথাটি বলে অয়ন ধপ করে ছোঁয়ার পাশে বসে পড়ল। ছোঁয়া এতক্ষণ চোখ বন্ধ করেছিল, তবে অয়নের কথা শুনে চোখ খুলে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। ছোঁয়ার এমন ভাবে তাকানো দেখে অয়ন শুকনো কাশি দিল। অতঃপর মিনমিন করে বলল, তোর আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে।
ছোঁয়ার কুচকানো ভ্রু সোজা করে নড়ে চড়ে বসলো, অয়নের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, ভয় পাওয়ার মতো কাজ করলে ভয় পাবোই, তাই না? দেখ না, এখানে আমার কোনো দোষ নেই, তাও ওই বদমাস বেটা আমাকে কিভাবে থাপড়ালো। অয়ন ঠোঁট টিপে হাসলো। ছোঁয়ার মা ঝর্ণা বেগম দুধের গ্লাস হাতে নিয়ে এগিয়ে আসলেন ওদের দিকে। ছোঁয়া মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু দেখো, ওই বদমাস লোকটা আমাকে কিভাবে মেরেছে। ঝর্ণা বেগম মেয়ের গালে হাত রাখে। ইস, গালটা লাল হয়ে গেছে। এভাবে কেউ কাউকে মারে, তাও আবার বিনা দোষে। ছোঁয়ার চোখগুলো পানিতে ভরে যায়। মাকে জড়িয়ে ধরে সে। ঝর্ণা বেগম অয়নের দিকে তাকিয়ে বলে, তুই তো ছোঁয়ার সাথে ছিলি, তাহলে এই লোকটা সাহস কি করে হলো ছোঁয়ার গায়ে হাত তোলার? অয়ন শুকনো ঢোক গিলে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে বলে, ওখানে অয়ন না থাকলে ওই লোকটা আমাকে মেরেই ফেলতো আম্মু, জানো? অয়ন সময় মতো আমাকে না বাঁচালে আরো কিছু মার খেতে হতো। ছোঁয়ার মা আর কোনো কথা বলল না। ছোঁয়া প্রচুর স্ট্রং। ছোঁয়ার দুটি রূপ, একটি তার ফ্যামিলিকে দেখায়, আরেকটি বন্ধুদের সামনে। ছোঁয়া ভীতু প্রকৃতির, অন্য আরেকটা ছোঁয়া বাঘিনী, সব নাটের গুরু সে। বাহিরে প্রকাশ করে না কিছুই। ছোঁয়াকে দুধ খাইয়ে দিয়ে রুম থেকে চলে গেলেন। ছোঁয়ার মা যেতেই ছোঁয়া কটমট দৃষ্টিতে অয়নের দিকে তাকালো। যা দেখে অয়ন মুখে হাসি দিল। ছোঁয়া একটা বালিশ অয়নের দিকে ছুটে মেরে বলল, শালা উগান্ডার বাচ্চা, তুই দূরে দাঁড়িয়ে ন্যাকা কান্না না কেঁদে ওনার হাতটা আর একটু আগে ধরতে পারলি না? অয়ন অসহায় মুখ করে বলল, আমার কি দোষ বল? তুই তো বলেছিলি আমি জানি, একটু পর আসি। হ্যাঁ বলেছি, কিন্তু আমি কি করে জানবো যে আব্রাহাম আমার গায়ে হাত তুলবে? যা হয়েছে বাদ দে না, এখন এইসব ভেবে লাভ নেই। বাদ দেবো? কি বাদ দিতে বলছিস তুই? আমার গায়ে হাত তুলেছে, ভরা বিয়ে বাড়িতে আমাকে অপমানিত করেছে, সেসব আমি এমনি এমনি ভুলে যাব? একদম না। তাহলে তুই কি করতে চাচ্ছিস, একটু বলবি আমায়? ছোঁয়া মুচকি হেসে বলল, কি করব মানে? ছোঁয়া সিদ্দিকের গায়ে হাত তুলেছে, তাকে কি এমনি এমনি ছেড়ে দেবো? হুম, একদম না। অয়ন অসহায়ের মতো মুখ করে আছে। এত এত চিন্তায় তার মাথা কাজ করছে না। এমনিতে রোশনায় পালিয়েছে, তা নিয়ে এক বিরাট কাণ্ড। এর মাঝে যদি ছোঁয়া কোনো গন্ডগোল করে থাকে তাহলে শেষ। আচ্ছা, এসব কথা এখন বাদ দে। আগে রোশনাইকে একটা কল দে, দেখ ওরা ঠিকঠাক ভাবে পৌঁছিয়েছে কিনা, বলে ওঠে ছোঁয়া। অয়ন পকেট থেকে ফোন বের করে রোশনাইকে নাম্বারে কল দেয়। দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করে রোশনাই। হ্যালো। অয়ন কথা বলার আগে তার হাত থেকে ফোন ছিনিয়ে নেয় ছোঁয়া। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হ্যালো রোশনাই, তোরা ঠিকঠাক ভাবে পৌঁছেছিস তো? পথে কোনো বিপদ হয়নি তো? ঠিক আছিস তো? ছোঁয়াকে এতগুলো প্রশ্ন একসাথে করতে দেখে রোশনাই মুচকি হাসে। আরে বাবা, আমি ঠিক আছি, সাবধানে পৌঁছে গেছি, চিন্তা করিস না। বেলকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আব্রাহাম। তার পাশে বসে আছে তার ছোট ভাই আরাব। ভাইয়ের বিধ্বস্ত মুখ দেখে চিন্তিত আরাব ভয়ে ভয়ে আব্রাহামকে জিজ্ঞেস করে বসে, ভাই, তুমি ঠিক আছো তো? আব্রাহাম আকাশের পানে দৃষ্টি রেখেই বলে, আমার আবার কি হবে? আরাব আবারও ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ভাই, তুমি কি রোশনাইকে ভালোবাসতে? তার সাথে বিয়ে না হয় তোমার কি মন খারাপ? আরাবের প্রশ্ন শুনে এবার উচ্চস্বরে হেসে ওঠে আব্রাহাম। আব্রাহামকে হুট করে হাসতে দেখে ভয় পেয়ে যায় আরাব। আব্রাহাম নিজের হাসি কন্ট্রোল করে বলে, আমি ওই মেয়েকে ভালোবাসবো? তোর মাথা ঠিক আছে তো? তুই খুব ভালো করে জানিস বাবার জোরাজুরিতে বিয়েতে রাজি হয়েছি, তা না হলে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই ছিল না। তবে এত বিষণ্ণ মন নিয়ে বসে আছো যে? আব্রাহাম হাতের সিগারেটটা ফেলে দিয়ে ভাইয়ের মুখোমুখি দাঁড়ায়। ভাইকে একবার পর্যবেক্ষণ করে বলে, তুই কি ভেবেছিস আমি জানতাম না ওই মেয়ের প্রেমিক আছে? অবশ্যই জানতাম, আর আমি এটাও জানতাম বিয়ের দিন ওই মেয়ে পালিয়ে যাবে। একটু থেমে আবারও বলতে থাকে আব্রাহাম, বাবা চাইতো তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হোক, মানে রোশনাইয়ের সাথে। বাবার খুশির জন্য আমিও বিয়েতে রাজি হই, এমনকি আমি এমন ব্যবস্থা করি যাতে রোশনাই বিয়ে থেকে পালিয়ে না যেতে পারে। তবে সব নষ্টের গোড়া ওই ছোঁয়া মেয়েটি। আমার এত কড়া সিকিউরিটি, এত পরিমাণ টাইপ সিকিউরিটির মাঝে ওই মেয়েটা কিভাবে রোশনাইকে পালিয়ে যেতে সাহায্য করলো, এটাই আমার মাথায় আসছে না। প্রথমবার কেউ আব্রাহাম চৌধুরীর চোখকে ফাঁকি দিয়ে এত বড় একটা কাজ করে ফেললো, তাই একটু রাগ হয়েছিল। মানে মানে কিছুই না। আমি শুধু এটাই ভাবছি, আমার এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সাধারণ একটা মেয়ে কিভাবে পারলো তাদের চোখ ফাঁকি দিয়ে রোশনাইকে বের করে দিতে? কিছুতেই বুঝতে পারছি না। আরাপ এতক্ষণ আব্রাহামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হুট করে বিচলিত কণ্ঠে আরাপ বলে, জানো ভাইয়া, আমার মনে হচ্ছে ছোঁয়াকে এর আগে আমি কোথাও দেখেছি। আব্রাহাম ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কোথায় দেখেছিস? হুম, এখন ঠিক মনে করতে পারছি না, তবে কোথাও একটা দেখেছি। আই এম ডাম শিওর। আব্রাহাম বেলকনি থেকে রুমে যেতে যেতে বলে, নিজের ঘরে যা, আমার খুব ঘুম পাচ্ছে, বিশ্রাম নিতে চাই আমি। আরাপ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে সে ছোঁয়াকে কোথায় দেখেছে। কিছুতেই মনে পড়ছে না। আরাপ চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। আব্রাহাম বিছানায় শুয়ে শুয়ে ছোঁয়ার কথা ভাবছে।
তার বারবার মনে হচ্ছে ছোঁয়া কোনো সাধারণ মেয়ে না, কিছু তো একটা আছে তার মধ্যে, কিন্তু আব্রাহাম ধরতে পারছে না। না হলে আব্রাহাম চৌধুরীর চোখ ফাঁকি দিয়ে জলজন্ত একজনকে নিয়ে গেল আর সে টেরও পেল না? ক্যাফেতে মাঝ বরাবর গালে হাত দিয়ে বসে আছে ছোঁয়া এবং অয়ন। দুজনেই গভীর ভাবনায় আচ্ছন্ন। দুজনের মধ্যে এমন একটা ভাব যে তারা খুব বড় কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। তানভীর বেশ অনেকক্ষণ যাবৎ তাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, তবে তাতে ওদের কোনো হুঁশ নেই। তারা তাদের চিন্তায় বিভোর। মেজাজ বিগড়ে যায় তানভীরের। তানভীর কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, তোরা কি আমাকে বলবি রোশনাই কোথায়? এসেছি থেকে দেখছি ক্যাম্পাসের মাঝখানে গালে হাত দিয়ে বসে আছিস। কি এত ভাবছিস বলতো? ছোঁয়া গাল থেকে হাত সরিয়ে ভ্রু আড়াআড়ি ভাঁজ করে তাকায় তানভীরের দিকে। রোশনাইয়ের বিয়েতে আসতে পারেনি, তার বাবা অসুস্থ যার কারণে। তানভীর বিরক্তি ভরা চোখে তাকা ছোঁয়ার দিকে। ছোঁয়া কণ্ঠ খাদে নামিয়ে বলে, দেখ তানভীর, একদম ন্যাকামি করবি না। তুই জানিস রোশনাই কোথায়, তাহলে ন্যাকামো করে কেন বারবার জিজ্ঞেস করছিস? অয়ন দৃঢ় কণ্ঠে বলে, রোশনাইকে যেখানে পাঠানোর কথা ছিল রোশনাই সেখানেই আছে। এটা তুইও জানিস, তাহলে তুই এক প্রশ্ন কেন করছিস? তানভীর ধপাস করে অয়নের পাশে বসে বলে, প্রশ্ন করব না? এই যে আমাদের ছোঁয়া রানী, তার মাথায় যে কখন কি চলে তা তো জানি না। দেখা যাবে যেখানে বলেছিস সেখানে রোশনাইদের না পাঠিয়ে অন্য কোথাও পাঠিয়ে দিল। ছোঁয়া তানভীরের পিঠে ঘুষি মেরে বলে, শোন হারামি, আমি যা করি তোদের ভালোর জন্যই করি, তাই শুধু শুধু আমাকে দোষারোপ করা বন্ধ কর। অয়ন বিড়বিড় করে বলে, হ্যাঁ, সবার সামনে ভীতু সেজে যত সব আকাম কাম তুমিই করতে পারো। অয়নের কথা তানভীরের কান অব্দি না পৌঁছালো ছোঁয়া শুনতে পায়। ছোঁয়া অয়নের কান ধরে বলে, আজ এই আকামটা না করে রোশনাইকে এই খাটাস ব্যাটারে বিয়া করতে হতো, বুঝলি? অয়ন কানে ব্যথা পাচ্ছে দেখে ছোঁয়া তাকে ছেড়ে দেয়। তারা তিনজন বসে বসে গল্প করছে। হুট করে অয়ন ছোঁয়ার হাত চেপে ধরে বলে, ছোঁয়া, আব্রাহাম এদিকে আসছে। তানভীর এবং ছোঁয়া অয়নের কথার অর্থ বুঝতে পারে না। তারা দুজন অয়নের দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এবং তানভীরকে সামনের দিকে ইশারা করে। তারা দুজন সামনের দিকে তাকাতেই হা হয়ে যায়। আব্রাহাম তাদের দিকে এগিয়ে আসে। ওরা তিনজন দাঁড়িয়ে যায়। আব্রাহাম কোনো ভূমিকা ছাড়াই ছোঁয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি ছোঁয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার সাথে এসো। আব্রাহাম এমন ভাবে কথা বলছে, না জানি ছোঁয়ার সাথে তার কতদিনের চেনা জানা আছে। ছোঁয়া, অয়ন এবং তানভীর একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ক্যান্টিনের এক সাইডে টেবিলে বসে আছে আব্রাহাম ও ছোঁয়া। দুজনেই চুপ। তাদের থেকে খানিকটা দূরে একটি টেবিলে বসে আছে তানভীর ও অয়ন। অয়ন খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। বেশ অনেকক্ষণ ধরে আব্রাহাম ছোঁয়াকে পর্যবেক্ষণ করছে, তবে কিছু বলছে না। ছোঁয়া চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মনে মনে বেশ বিরক্ত ছোঁয়া, তবে মুখ ফুটে কিছু বলছে না। ভীতু মুখ করে বসে আছে সে। আব্রাহাম শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে উঠল, যতটা বোকা তুমি সবাইকে দেখাও ততটা বোকা তুমি নাও, এম আই রাইট? ছোঁয়া মনে মনে বেশ কিছুটা ঘাবড়ালো, তবে মুখ থেকে ভীতু ভাবটা সরালো না। আব্রাহাম এখনো তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়া মাথা তুলে আব্রাহামের পানে তাকালো। লোকটা যে খুব চালাক তা ছোঁয়া আগে থেকে জানি, তবে এত তাড়াতাড়ি তার কাছে ধরা পড়লে তো চলবে না। ছোঁয়া কিছুটা আমতা আমতা করে বলল, মানে? আব্রাহাম আবারও শান্ত কণ্ঠে বলল, মানেটা তুমি খুব ভালো করে জানো মিস ছোঁয়া। আচ্ছা সেসব বাদ দাও, রোশনাই কোথায়? ছোঁয়া মাথা নিচু করে এখনো বসে আছে। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে। কেনই বা দিবে? অয়ন আর তানভীর দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ছোঁয়াকে কি বলছে সেটা বুঝতে না পেরে তানভীর বিরক্ত হয়ে বলল, বালের বেটা কি কইতাছে সেটাই তো বুঝতেছি না। অয়ন ধীর কণ্ঠে বলল, মনে হচ্ছে ছোঁয়াকে জেরা করছে। তানভীর ভ্রুকুচকে বলল, সেটা তো আমিও জানি, তবে কি হইতেছে এটা বুঝতেছি না। ছোঁয়া আসুক, তারপরে সব ক্লিয়ার হবে, আপাতত চুপচাপ বস। তানভীর আর কিছু না বলে চুপচাপ বসে রইল। আব্রাহাম ছোঁয়া থেকে উত্তরের আশায় বসে আছে। মিস ছোঁয়া, আমি সময় নষ্ট করা পছন্দ করি না, আমার প্রশ্নের উত্তর দাও। কোন প্রশ্নের উত্তর চাইছেন আপনি? রোশনাই কোথায়? কোথায় গুম করেছো ওকে? ওর প্রেমিককে? কোথায় আছে এখন ওরা? একসাথে এতগুলো প্রশ্ন করাতে বিরক্ত ছোঁয়া। কি হলো, প্রশ্নের আনসার দাও। ছোঁয়া এবার পূর্ণ দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে বলল, আমি জানি না, আর জানলেও আপনাকে বলবো না। আব্রাহামের মেজাজ খারাপ হলো, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, আমি জানি তুমি রোশনাইকে পালিয়ে যেতে সাহায্য করেছো, এবং তুমি এটাও জানো রোশনাই এখন কোথায় আছে। ছোঁয়া এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে খানিকটা চেঁচিয়ে বলল, হ্যাঁ আমি সাহায্য করেছি। কি করবেন আপনি? মারবেন? কালকের মতো আবারও মারবেন? ছোঁয়াকে উঠে দাঁড়াতে দেখে তানভীর এবং অয়ন দৌড়ে আসে। আব্রাহাম রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়ার রাগে কটমট করতে করতে বলে, আপনার লজ্জা করে না? অন্যের প্রেমিকাকে জোর করে বিয়ে করতে চেয়েছেন, আবার সে যখন বিয়ের দিন পালিয়ে গিয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে, এখন আপনি কোন আক্কেলে তার পিছে পড়ে থাকেন? আপনার কি মান সম্মান বলতে কিছু নেই? শুনুন মিস্টার, রোশনা এখন অন্য কারো স্ত্রী, সো আপনি তাকে ভুলে যান। আব্রাহাম স্থির দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। এটাই দেখতে চেয়েছিল। হুট করে আব্রাহাম বাঁকা হেসে বলল,
গুড বাই মিস সোয়া বলে হনহনিয়ে সেখান থেকে চলে গেল। ছোঁয়া সহ তানভীর, অয়ন ও ভ্যাবাচাকা খেয়ে গেল। তানভীর ছোঁয়াকে ধাক্কা দিয়ে বলল, কি রে ভিতর রানী, লোকটা এমন ভাবে চলে গেল কেন? অয়ন বলল, তুই ওনার সামনে রাগ দেখালি? ছোঁয়া আব্রাহামের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, আব্রাহাম চৌধুরী দেখতে এসেছিল ছোঁয়া সিদ্দিকী আসলে ভীত কিনা। অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আর তুইও দেখিয়ে দিলি ছোঁয়া সিদ্দিকী ভীত না। ছোঁয়া শান্ত গলায় বলে, কি বলতে চাইছিস? তোর এইভাবে ওনার সামনে চেঁচানো উচিত হয়নি ছোঁয়া। এবার তানভীর বলল, আমারও মনে হচ্ছে তোর উত্তেজিত হওয়া ঠিক হয়নি। ছোঁয়া কিছু বলল না। আব্রাহাম অনেক চালাক, তবে ছোঁয়া থেকে না। ছোঁয়া মনে মনে হাসলো, লোকটা ভাবছে রোশনাকে সে ভাগিয়ে দিয়েছে। আহা, কতই না বোকা সে, আসলে কি তাই? ছোঁয়া কিছু বলছে না দেখে অয়ন ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, রোশনা কি দেখতে যাবি আজ? ছোঁয়া ওদের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আজ না, আব্রাহাম চৌধুরী আমাদের ফলো করতে পারে। তোরা আমার বাড়ি চল, আম্মু দুপুরে তোদের দুজনকে যেতে বলেছে। আপু নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করেছে, তোদের ইনভাইট করেছে, আমার সাথে চল। ছায়া এক এক করে খাবার এনে টেবিলে রাখতে ব্যস্ত। মিসেস ঝর্ণা বেগম খাবার গুছিয়ে রাখতে তাকে সাহায্য করছে। ছায়া সব খাবার টেবিলে এনে বলে, আম্মু ছোঁয়ারা এখনো আসছে না কেন? মিসেস ঝর্ণা বেগম দরজার দিকে তাকিয়ে বলে, চলে আসবে এক্ষুনি। তুই তো জানিস ওরা একসাথে আছে মানে 1 ঘন্টায় 1000 ঘন্টা সময়। ছায়া টেবিলে বসতে বসতে বলে, তা তো বুঝলাম, কিন্তু আমার খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝর্ণা বেগম মুচকি এসে বললেন, ঠান্ডা হবে না, দেখবি এক্ষুনি ওরা চলে আসবে। হুম? ছায়া অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, আম্মু সবাই বলছে রোশনাইকে নাকি ছোঁয়া ভাগিয়ে দিয়েছে, এটা কি সত্যি হতে পারে বলো? ঝর্ণা বেগম বলেন, ছোঁয়া যাই করুক এসবে নেই, এটা আমার বিশ্বাস। তুই তো জানিস একটা বিয়ে ভেঙে যাওয়া মানে ছোঁয়ার কাছে কি। ছায়া মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, ভালোবাসা মানুষ ছাড়া অন্য কাউকে বিয়ে করবে এটাও তো ছোঁয়া মানতে পারেন না আম্মু। ঝর্ণা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, মারে, আমাদের ছোঁয়া কেমন সেটা তো আমরা সবাই জানি, তাই না বল? ও এমন কাজ কখনো করবে না যার জন্য একটা পরিবারের অসম্মান হোক। ঝর্ণা বেগম যখন কথাগুলো বলছিলেন তখন ছোঁয়ারা দরজার সামনে এসে দাঁড়ায় এবং তার মার কথা শুনে ফেলে। ছায়া দরজার দিকে তাকিয়ে ওদের দেখতে পেয়ে বলে, আরে তোর ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ছায়ার কথা শুনে ঝর্ণা বেগমেরও ওদের দিকে তাকায়। ছোঁয়া মলিন একটা হাসি দিয়ে এগিয়ে আসে। অয়ন এবং তানভীরও তার পিছু পিছু আসে। ছায়া ছোঁয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, দেখ ছোঁয়া, তোর জন্য ইলিশ মাছ ভাজা রান্না করেছে, সাথে আমার নিউ এক্সপেরিমেন্ট রেসিপি আছে। অয়ন, তানভীর, তোমরাও বসো। হালকা হেসে অয়ন বলে, তোমার নতুন এক্সপেরিমেন্ট খাবার খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। তানভীর ধোপাস করে একটা চেয়ারে বসে পড়ে বলে, তুই তোর এক্সাইটেড নিয়ে থাক, আমি খাওয়া শুরু করলাম বাবা। ছায়া খিলখিল করে হেসে ওঠে। ছোঁয়া ছায়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি কিছু ভুলিনি রে আপু, কিছু ভুলিনি। ছায়ার কোলে মাথা রেখে এক মনে ফোন দেখছে ছোঁয়া। ছায়ার এক হাত দিয়ে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে বই নিয়ে সেটি পড়ছে। ছায়া বিভিন্ন ধরনের উপন্যাস বই পড়তে পছন্দ করে। এটা নতুন না, প্রায় প্রতিদিনকার রুটিন এটা ওদের দুজনের। ছোঁয়া ছায়ার কোলে মাথা রেখে ফোন টিপে আর ছায়া তার মাথায় হাত বুলিয়ে দেয়। ছায়া বই থেকে দৃষ্টি সরিয়ে বোনের মুখের দিকে তাকায়। দুপুরে খাবার টেবিলে ছোঁয়া অনেকটাই চুপ ছিল। ব্যাপারটা ছায়া খুব ভালো করে খেয়াল করেছে, তবে সেই মুহূর্তে কিছু বলেনি। ছোঁয়া অয়নের মেসেজে কথা বলছে। ছায়া ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করে, আচ্ছা ছোঁয়া, একটা প্রশ্ন করে সত্যি করে বলবি? ছোঁয়া ফোনের দিকে দৃষ্টি রেখে বলে, মিথ্যে কেন বলবো? আমি কি কখনো তোমাকে মিথ্যে বলি? বলো কি বলবে? ঠিক তা না, সে যাই হোক, আগে উঠে বস, তারপর বলছি। ছায়া জোর করে ছোঁয়াকে উঠে বসায়। ছোঁয়ার চোখ ছোট ছোট করে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়া শুকনো কাশি দিয়ে নিজের চশমা ঠিক করে বলে, রোশনাই কোথায় আছে এটা তুই জানিস তাই না? ছায়ার কথা শুনে ছোঁয়া নড়ে চড়ে বসে। ছায়া উত্তরের আশায় ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া কি বলবে কিছুই বুঝতে পারছে না। ছোঁয়া খুব ভালো করে বুঝতে পেরেছে তার আপু বুঝে ফেলেছে যে এসবের পিছনে সেই আছে। ছোঁয়া দ্বিধায় পড়ে যায়। আজ পর্যন্ত কখনো ছোঁয়া ছায়া থেকে কোনো কথা বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। ছায়া ঠিক ধরে ফেলে তাকে। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। ছোঁয়াকে চুপ থাকতে দেখে ছায়া আবারও প্রশ্ন করে, কিরে বল, রোশনাই কোথায় আছে? তুই সবটা জানিস এটা আমি খুব ভালো করেই জানি। বেশি না ভেবে আমাকে বল, প্রমিস করছি কাউকে বলবো না। ছোঁয়া ছায়ার দিকে তাকিয়ে বলল, আমি জানি রোশনাই কোথায় আছে, তবে আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না আপু। সময় হলে একদিন তোমরা সবই জানতে পারবে। রোশনাইয়ের প্রেমিককে, ওই আমাদের ক্লাসমেট। ছায়া ভ্রুকুচকে তাকায়, ক্লাসমেট? কিন্তু আমি যে জানতাম একটা প্রাইভেট কোম্পানির চাকরি করে, এখন ক্লাসমেট কোথা থেকে এলো? কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। ছোঁয়া ছায়ার কোলে শুতে শুতে বলে, ওহো আপু, এখন সব বাদ দাও না, আমার এখন প্রচুর মাথা ব্যথা করছে। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও তো,
এসব কথা পরে হবে। ছায়া আর কোনো কথা বলল না, কারণ সে খুব ভালো করে জানে ছোঁয়া এখন তাকে কিছু বলবে না। ছায়া যেই না ছোঁয়ার মাথায় হাত রাখে তখনই ছোঁয়ার ফোনে কল আসে। ছোঁয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কিরে, কল ধরছিস না কেন? ছোঁয়া কল ধরছে না দেখে ছায়া প্রশ্ন করে বসে। ছোঁয়া আবার উঠে বসে ছায়াকে উদ্দেশ্য করে বলে, আননোন নাম্বার তো। ছায়া ভ্রুকুচকে তাকিয়ে বলে, এত রাতে অজানা নাম্বার থেকে তোর ফোনে কল আসছে কেন? হয়তো কোনো দরকারি, ফোন রিসিভ করে দেখ। ছোঁয়া আর কিছু না বলে কল রিসিভ করলো। হ্যালো মিস ছোঁয়া। কল রিসিভ হতে ওপাশ থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসে। ছোঁয়া খানিকটা চমকে ওঠে। আব্রাহাম এত রাতে তাকে কল করেছে, কিন্তু কেন? সব থেকে বড় কথা, আব্রাহাম ছোঁয়ার নাম্বার কোথা থেকে পেল? ছায়া এখন এক দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম ফোনের অপর পাশ থেকে হালকা হেসে বলে, মিস ছোঁয়া, চিনতে পারছেন না বুঝি? আমার পরিচয়টা দিব কি? ছোঁয়া দিনে বলে, হ্যাঁ, চিনতে পেরেছি। ছোঁয়াকে তোতলাতে দেখে ছায়া বলে ওঠে, কি রে তুই তোতলাচ্ছিস কেন? কে কল করেছে? তোমার পাশে কে? কে কথা বলছে? কি হলো, চুপ করে আছো কেন? কে তোমার পাশে? ছায়ার কণ্ঠস্বর শুনে আব্রাহাম বলে। ছোঁয়া ভয় পায়, হুট করে কল কেটে দেয়। আব্রাহাম অপর পাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে। হ্যালো হ্যালো ছোঁয়া। ছোঁয়া কল কেটে দিয়ে ছায়ার দিকে তাকায়। ছায়া কিছু বলতে যাবে, তার আগে ছোঁয়া উঠে দাঁড়িয়ে বলে, ঘুমিয়ে পড়ো আপু, আমি রুমে যাচ্ছি, সকালে কথা হবে। বলে হনহনিয়ে চলে যায় ছোঁয়া। ছায়া তার যাওয়ার দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। ছোঁয়া নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ধপাস করে বিছানার উপর বসে পড়লো। অতঃপর আব্রাহামের নাম্বারে ডায়াল করলো। রিং হওয়ার সাথে সাথে আব্রাহাম ফোন রিসিভ করলো। মিস ছোঁয়া। ছোঁয়া অবাক হলো, লোকটা কি তার কলের জন্য বসেছিল? সাথে সাথে রিসিভ, নিজেকে স্বাভাবিক করে ছোঁয়া বলল, আপনার কি জ্ঞান বুদ্ধি নেই? এত রাতে একটা মেয়েকে কল করেছেন? আব্রাহাম ছোঁয়ার প্রশ্নকে উপেক্ষা করে ছোঁয়াকে প্রশ্ন করে, তোমার পাশে ওটা কে ছিল? কে কথা বলছিল তখন? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আব্রাহাম ধীর কণ্ঠে বলে, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ছোঁয়া তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তাহলে আমিও আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই মিস্টার আব্রাহাম চৌধুরী। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ছোঁয়ার কথাটা হজম করার চেষ্টা করছে। ছোঁয়া বুঝতে পারে তার কথায় আব্রাহামের গায়ে খুব ভালো করে লেগে গেছে। ছোঁয়া মুচকি হাসি দিয়ে সোজা হয়ে বসে। ছোঁয়ার বেশ লাগছে এখন। আব্রাহাম ছোঁয়ার কথায় আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে চিৎকার করে ওঠে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ছোঁয়া তাচ্ছিল্যে সুরে বলল, জানি তো, চৌধুরী বাড়ির মাথার সাথে কথা বলছি, যার শিরে শিরে অহংকার লুকিয়ে আছে, যারা কিনা শুধুমাত্র নিজেদেরটাই বুঝে, অন্যরা তাদের কাছে কেবলমাত্র ফেলে না। আব্রাহাম ছোঁয়ার কথা ভ্রু কুঁচকে ফেলে। ছোঁয়া কি বোঝাতে চাচ্ছে তাকে? ছোঁয়া আর কোনো কথা না বলে কল কেটে দিল এবং বিছানার উপর ফোন ছুঁড়ে মারে। এই লোকটার সাথে কথা বললে ছোঁয়ার মাথায় আগুন ধরে যায়। ছোঁয়া নিজের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে আসে তখন রাগের মাথায় ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে দিতে। ছোঁয়া কল কাটার পরও আব্রাহাম ফোন কান থেকে সরানি তখনও। ছোঁয়ার কথা অর্থ বোঝার চেষ্টা করছে সে। মেয়েটা কি বললো এটা? আব্রাহাম আর কিছু ভাবতে পারছে না। মাথায় হাত দিয়ে চেপে বসে পড়ে বিছানায়। তখন খাবার হাতে তার রুমে প্রবেশ করে তার মা মালিহা বেগম। মালিহা বেগম বেড সাইডে টেবিলে খাবারের প্লেট রেখে আব্রাহামের পাশে এসে বসে। তার কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে প্রশ্ন করে, কিছু হয়েছে বাবা? তোকে অনেক চিন্তিত লাগছে, মাথা ধরেছে? আয় আমার কোলে, মাথা রাখ, মাথায় হাত বুলিয়ে দিলে দেখবে আরাম লাগবে। আব্রাহাম মাথা তুলে মায়ের মুখে পানি তাকায়। অতঃপর মুচকি হাসি দিয়ে বলে, কিছু হয়নি মা, এমনি জাস্ট মাথাটা ধরেছে। মালিহা বেগম কিছু একটা ভেবে বলল, রোশনাইয়ের সাথে বিয়েটা ভেঙে যাওয়ার পর থেকে দেখছি তোর মুখটা শুকনো শুকনো। আচ্ছা আব্রাহাম, তুই কি রোশনাকে ভালোবেসে ফেলেছিস? আব্রাহাম এবার শব্দ করে হাসে। মালিহা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। আর তার ছেলে হাসছে। তিনি খানিকটা অভিমান নিয়েই বললেন, হাসছিস কেন? আমি হাসার মতো কি বললাম? মাকে অভিমান করতে দেখে আব্রাহাম এক হাতে তাকে জড়িয়ে নেয়। অতঃপর মায়ের উদ্দেশ্যে বলে, তোমার ছেলে ভালোবাসার মতো মানুষ নয় মা। সেখানে রোশনাকে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। বিয়েটা বাবা চাপে পড়ে করতে চেয়েছি, সেটা তুমিও ভালো করে জানো, তাহলে অযথা এসব কথা বলছো কেন? আব্রাহামের প্রশ্নে তার মা চুপ হয়ে গেল। আমজাদ চৌধুরী জড়াজড়িতে এই বিয়েতে আব্রাহাম রাজি হয়েছে সেটা মালিয়া বেগম খুব ভালো করেই জানে। তবে রোশনাই পালিয়ে যাওয়ার পর থেকে আব্রাহামকে চিন্তিত দেখাচ্ছে, তাই তিনি এই প্রশ্ন করেছেন। মালিয়া বেগমও জানে তার ছেলে এই বিয়েতে মত ছিল না। বাবার কথাতেই বিয়েতে রাজি হয়েছিল সে। আব্রাহামের বাবার খুব ইচ্ছে ছিল মরহুম বন্ধুর মেয়েকে ঘরের বউ করে আনবে। যেই ভাবা সেই কাজ, তিনি আব্রাহামকে এক প্রকার জোর করে এই বিয়েতে রাজি করিয়েছেন। আব্রাহাম রাজি না থাকলেও পরে বাবা জোরাজুরিতে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের দিন এমন একটা ঘটনা ঘটলো। মালিয়া বেগম আর কিছু না বলে খাবার প্লেট নিয়ে আব্রাহামের সামনে বসলো। ভাত মাখতে মাখতে বলেন, আমি আমার ছেলের চিন্তিত মুখ, শুকনো মুখ দেখতে অভ্যস্ত নই, তাই এসব বলি। তুই গম্ভীর সেটা ঠিক আছে, এভাবে সারাক্ষণ শুকনো মুখে আমার সামনে ঘুরে বেড়াবি আর আমি বসে বসে দেখবো বল?
আব্রাম আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। মালিহা বেগম পরম আদরে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম খানিকটা সময় নিয়ে ইতস্তত করতে করতে মাকে বলল, একটা কথা জানতে পেরেছি জানো আম্মু। কথাটা কতটুকু সত্য সেটা আব্রামকে থামিয়ে দিয়ে মালিহা বেগম বললেন, এসব ব্যাপারে তোকে ভাবতে হবে না, খবরদার এ নিয়ে বাড়িতে আর একটা কথা বলবি না, এখন চুপচাপ খেয়ে নে। আব্রাম এবারও চুপ করে গেল। মালিহা বেগম চলে যেতে আব্রাহাম ফোন হাতে নিয়ে আনমনে ছোঁয়ার ছবির দিকে তাকিয়ে রইল। এই ছবিটাতে ছোঁয়াকে বেশ সুন্দর লাগছে। ছাই কালারের একটা শাড়ি পরে আছে সে। ছোঁয়ার ছবির দিকে তাকিয়ে আব্রাহাম আনমনে বলে ওঠে, শুনেছি শাড়িতেই নাকি নারী। কথাটার আজ প্রমাণ পেয়ে গেলাম ছোঁয়া সিদ্দিকী। আব্রাহাম মৃদু হেসে ফোন রেখে দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এই মুহূর্তে তার ছোঁয়ার কথা ভীষণ মনে পড়ছে। বারবার তার সামনে ছোঁয়ার মুখটা ভেসে আসছে। মেয়েটা প্রচন্ড রাগী, সেটা আব্রাহাম তার সাথে কথা বলে বুঝতে পেরেছে। কিন্তু সব সময় নমনীয় থাকার চেষ্টা করে ভীতু সাজের অভিনয় করে সে। কিন্তু কেন? এই উত্তর আব্রাহামের কাছে নেই, তবে সেই উত্তর জেনেই ছাড়বে। আব্রাহাম গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে, তোমার আসল রূপ আমি সবার সামনে আনবোই আনবো ছোঁয়া সিদ্দিকী। পরপর 4 প্লেট ফুচকা একাই সাবার করে দিয়েছে ছোঁয়া। অয়ন তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তানভীর ছোঁয়ার ফুচকা খাওয়া দেখে নিজের ফুচকা খাওয়াই ভুলে গেছে। ফুচকার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। তানভীর ছোঁয়ার ফুচকা খাওয়া দেখে শুকনো কাশি দিয়ে বলে, একসাথে 4 প্লেট ফুচকা শেষ করেছিস, শরীর খারাপ করবে ছোঁয়া। অয়ন বলে, হ্যাঁ তানভীর ঠিকই বলেছে, এত ফুচকা খেলে তোর শরীর খারাপ করবে। ছোঁয়া বাঁকা চোখে তানভীরের দিকে তাকায়। ব্যাস এতেই তানভীর চুপ হয়ে গেল। তবে দমে যায়নি অয়ন। সে ছোঁয়ার হাত থেকে 4 নাম্বার প্লেট কেড়ে নিয়ে বলল, দেখ তোকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করার আমাদের কোনো ইচ্ছে নেই, আর একটা ফুচকাও তুই পাবি না। ছোঁয়া গাল ফুলে অয়নের দিকে তাকিয়ে বলে, দেখ ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ফুচকাটা দে। আচ্ছা ঠিক আছে, বেশি খাবো না, আর একটা দে না অয়ন। একটা কেন, অর্ধেকও তুই পাবি না, চল এখান থেকে। অয়ন ছোঁয়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। তানভীর তাদের দিকে তাকিয়ে ফুচকাওয়ালা মামাকে বলল, বুঝলেন মামা, মেয়ে মানুষ বড় জটিল। এরা ফুচকা পেলে নিজের বয়ফ্রেন্ড কেও বেচে দিয়ে ফুচকার কাছে। ফুচকাওয়ালা মামা হাসে, তবে কিছু বলে না। তানভীর তাকে টাকা দিয়ে ছোঁয়া এবং অয়নের পিছে দৌড় লাগায়। ছোঁয়া তখন থেকে বকবক করে বলছে সে একটাই ফুচকা খাবে আর খাবে না। তবে অয়ন নাছোড়বান্দা। ছোঁয়ার কোনো কথা না শুনেছে সামনের দিকে হাঁটছে। তাদের পাশে এসে মিটমিট করে হাসছে ছোঁয়া। তাকে হাসতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, হাবলাকান্তের মতো হাসছিস কেন? তানভীর কপাল কুঁচকে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আমি হ্যাবলাকান্তের মতো হাসি? ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, এতক্ষণ তো হ্যাবলাকান্তের মতো করে হাসছিলি। তুই হাবলাকান্ত, তোর ভবিষ্যৎ জামাই হাবলাকান্ত, তোর শ্বশুর শাশুড়িও হাবলাকান্ত। ছোঁয়া আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগে অয়ন তাকে থামিয়ে দিয়ে বলল, তোরা কি এখনো ছোট বাচ্চা? বাচ্চাদের মতো কেন ঝগড়া করছিস? দেখ ক্যাম্পাসের অর্ধেক মানুষ তোদের দিকে তাকিয়ে আছে। তানভীর এবং ছোঁয়া আশেপাশে তাকিয়ে দেখে আসলে মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর চুপ হয়ে যায়, ছোঁয়াও চুপ। তবে তানভীরকে একটা ভেঙচি কাটতে ভুললো না। তানভীর ভ্রু কুঁচকে তাকা ছোঁয়ার দিকে। অয়ন কপাল চাপড়ায়। এদের নিয়ে সে পারবে না, সারাক্ষণ একটা আরেকটার সাথে লেগেই থাকে। তবে এই দুষ্টু মিষ্টির ঝগড়া দেখতে অয়নের মন্দ লাগে না, বরং ভালোই লাগে। অয়নকে কপাল চাপড়াতে দেখে ছোঁয়া এবং তানভীর হেসে ফেলে। অয়নও হাসে তাদের সাথে। অয়ন বলে, ঝগড়া শেষ হলে চল ক্লাসে যাই, না হলে মোটকু স্যার আমাদের 12টা বাজিয়ে দিবে। ওরা একসাথে ক্লাসের দিকে হাঁটা দেয়। ক্লাস 5 থেকে তাদের বন্ধুত্ব। একই স্কুলে একই কলেজে ছোট থেকেই তারা একে অপরের সুখ দুঃখের সাথী। প্রতিটা মুহূর্তে ভাগাভাগি করে নেয় তারা। প্রতিটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া থাকে, তাদেরও হয়। আজ অব্দি তাদের সিরিয়াস কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। ছোঁয়া, অয়ন, তানভীর ধরতে গেলে তারা ছোটবেলার বন্ধু। ক্লাস 8-এ ওঠার পর রোশনাইয়ের সাথে তাদের বন্ধুত্ব হয়। তখন থেকে তারা 3 জন থেকে 4 জন হয়ে যায়। তাদের বন্ধুত্ব দেখে অনেকে অবাক হয়ে যায়। এ যুগে এসে এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে পবিত্র সম্পর্কের মধ্যে অন্যতম সম্পর্ক হলো বন্ধুত্ব। ছোঁয়া আর অয়ন একসাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তানভীর আগে তার বাড়ির দিকে চলে গেছে। অয়ন এবং ছোঁয়ার বাড়ি এক এলাকাতে, তাই তারা দুজনে একসাথে প্রতিদিন যাওয়া আসা করে। ছোঁয়া কথা বলছে আর অয়ন শুধু শুনছে আর হাসছে। হঠাৎ ছোঁয়া খানিকটা মন খারাপ করে বলে ওঠে, জানিস অয়ন, আমার এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না। অয়ন অবাক কণ্ঠে বলে, এখন বাড়ি না গিয়ে তোর কোথায় যেতে ইচ্ছে করছে শুনি? ছোঁয়া কিছু বলতে যাবে, তার আগে একটা কালো রঙের গাড়ি হুট করে তাদের সামনে ব্রেক করে। অয়ন এবং ছোঁয়া ভয় পেয়ে যায়। একটুর জন্য তারা গাড়ির নিচে পড়েনি। প্রচন্ড পরিমাণ ক্ষেপে যায় অয়ন। ছোঁয়া অয়ন রাগী দৃষ্টিতে গাড়িটির দিকে তাকায়। চোখে দেখতে পারে না নাকি? নাকি চোখ কপালে নিয়ে গাড়ি চালান? চেঁচিয়ে বলে ওঠে অয়ন। তখন গাড়ি থেকে নেমে আসে আব্রাহাম এবং আরাব। ওদেরকে দেখে অয়ন হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ছোঁয়া শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম এগিয়ে আসে তাদের দিকে। সানগ্লাস খুলতে খুলতে বলে, তোমরা বুঝি চোখ কপালে নিয়ে রাস্তা দিয়ে হাঁটো?
ছোঁয়া রেগে যায়, তবে বাইরে সেটা বুঝতে দেয় না। আব্রাহাম ছোঁয়ার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। অয়ন রাগ দেখিয়ে বলে, হোয়াট ইউ মিন? আব্রাহাম বলে, আই হোপ আমি যেটা বোঝাতে চেয়েছি তোমরা সেটা বুঝেছো। অয়ন রাগে কটমট করছে। ছোঁয়া রাগ প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড রেগে যাচ্ছে আব্রাহামের কথাগুলো শুনে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে আব্রাহামকে খুন করে ফেলতে। একে তো নিজের দোষ করেছে, উল্টো তাদের উপরে দোষ চাপাচ্ছে। অসভ্য কি লোক রে বাবা! অয়ন রাগে কটমট করতে করতে কিছু বলতে যাবে, তার আগে ছোঁয়া তার বাহু শক্ত করে চেপে ধরে চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে। হ্যাঁ, হয়তো দোষটা আমাদেরই, তবে আপনার ওইভাবে আমাদের সামনে ব্রেক করা উচিত হয়নি। আর আব্রাহাম কিছু বলতে যাবে, তার আগে আরাব দৌড়ে এসে বলে, আই এম সরি, আসলে গাড়িটা আমি ড্রাইভ করছিলাম, তোমাদের খেয়াল করি নাই আমি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আব্রাহাম ভ্রুকুচকে আরাপের দিকে তাকায়। ছেলেটা বড্ড বেশি কথা বলে, সব সময় সাধু সাজে। আব্রাহামের জাস্ট অসহ্য লাগে এসব। এখানে তাদের কোনো দোষ দেখছে না সে, অবশ্য দোষটা তাদের দেখেও না দেখার ভান করছে সে। সো আব্রাহামের দিকে বাঁকা চোখে তাকায় এবং মুচকি হাসি দিয়ে আর একটা উদ্দেশ্য করে বলে, সরি বলতে হবে না, আসলে আমাদের মন না খুব নরম, আমরা তো হার্টলেস নই যে দোষ না করে অন্যের উপরে দোষ চাপিয়ে দেব। আব্রাহাম রাগের দৃষ্টিতে ছোঁয়ার দিকে তাকায়। কতটা ছোঁয়া যে তার উদ্দেশ্যে বলেছে সেটা বুঝতে বাকি নেই আব্রাহামের। আব্রাহাম কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে অয়ন ছোঁয়ার হাত ধরে বলে, লেট হয়ে যাচ্ছে আমাদের ছোঁয়া, আন্টি চিন্তা করবে, চল যাই, কথা বাড়িয়ে লাভ নেই। অয়ন আর ছোঁয়া তাদের পাশ কাটিয়ে সামনে যেতে আব্রাহাম পিছন থেকে বলে, কাল রাতে তোমার পাশে ওটা কে ছিল? প্রশ্ন করেছিলাম, কাল উত্তর দাওনি, আশা করি উত্তরটা এখন দিয়ে দিবে। তার পেছনে ফিরে দাঁড়ায়, অতঃপর আব্রাহামের দিকে একটু এগিয়ে এসে আঙ্গুল উঠিয়ে বলে, খবরদার এই প্রশ্ন আর আমাকে কখনো করবেন না, আমি বাধ্য নই আপনার প্রশ্নের উত্তর দিতে। ছোঁয়া, তুমি বাধ্য আমার প্রশ্নের উত্তর দিতে। ছোঁয়া তাচ্ছিল্য করে হেসে বলে, আমি আপনার দলিল করা বউ না যে আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হব। অয়ন এগিয়ে এসে ছোঁয়ার হাত ধরে বলে, বাড়ি চল ছোঁয়া। ছোঁয়াও আর কিছু না বলে অয়নের সাথে সামনের দিকে যেতে লাগলো। আব্রাহাম তাদের যাওয়ার পানে তাকিয়ে আছে, মনে মনে আব্রাহাম অয়নের প্রতি প্রচন্ড বিরক্ত। ছোঁয়ার সাথে কথা বলতে আসলে অয়ন তাকে নিয়ে চলে যায়। ওই দিন বিয়ে বাড়িতে অয়ন ছোঁয়াকে কোলে নিয়ে চলে গেছে। আরাব ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, ভাই একটা কথা বলবো, রাগ করবে না তো? আব্রাহাম গাড়িতে উঠতে উঠতে বলল, রাগ করার মতো কথা বললে তো রাগ করবোই, যা হোক কি বলবি বল। আরব গাড়িতে উঠে বসে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ছোঁয়াদের ভার্সিটিতে ম্যাথ টিচার হিসেবে আমি একটা জব পেয়েছি। কথাটি শুনে আব্রাহাম আরাবের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আব্রাহামের এমন চাহনিতে আরাব আমতা আমতা করে বলল, না ইয়ে মানে তুমি যদি না চাও তাহলে আর করব না। আরাব মাথা নিচে করে বলে। আব্রাহাম আরাবের কাঁধে হাত রেখে বলে, বাহ, এটা তো খুব ভালো খবর। আরাব অবাক হয়ে আব্রাহামের দিকে তাকিয়ে আছে, কেননা আব্রাহাম চাইতো না যে আরাব অন্য কোথাও চাকরি করুক। আব্রাহাম সবসময় চেয়ে এসেছে, জানি আরাব তার সাথে তাদের কোম্পানি সামলাক। আজ আব্রাহামের এমন প্রতিক্রিয়া দেখে আরাব অবাক না হয়ে পারল না। আরাব অবাক কণ্ঠে বলে ওঠে, ভাই তুমি খুশি হয়েছো? আরাবের কথা শুনে আব্রাহামের কপালে ভাঁজ পড়ল। খুশি হব না তো কি, দুঃখী হব নাকি? আরাব আমতা আমতা করে বলে, না মানে তুমি তো চাইতে না আমি। আরাব পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে আব্রাহাম বলল, দেখ আরাব, আগের কথা বাদ দে। জোর করে কারো উপরে কিছু যে চাপিয়ে দেওয়া যায় না তা আমি এতদিনে বুঝে গেছি। এই বলে আব্রাহাম গাড়ি স্টার্ট দিল। আরাব আর কিছু বলল না। ছোঁয়া বাসায় আসার সাথে সাথে তার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। সোফার উপরে আরাম করে বসে চা খাচ্ছে ছোঁয়া। একমাত্র ফুপি হালিমা বেগম তাকে দেখে ছোঁয়ার মুখে চুপসে গেছে। এক পাশে জোরো সরো হয়ে দাঁড়িয়ে আছে ছায়া, তার পাশে দাঁড়িয়ে আছে ঝর্ণা বেগম। ছোঁয়াকে দেখে হালিমা বেগম মুচকি হাসি দিয়ে বলে, আরে ছোঁয়া, মাঝে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয় আমার। বলতে বলতে হালিমা বেগম উঠে দাঁড়ায়। ছোঁয়া মায়ের দিকে তাকায়, ঝর্ণা বেগম ইশারা করে তাকে ফুপির কাছে যেতে বলে। ছোঁয়া নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই এগিয়ে যায় হালিমা বেগমের দিকে।